স্কুলে হচ্ছে আপনার নির্বাচন চলতেছে। তো একজন সাধারণ মানুষের কাছে ভোট সে দিতে পারেনি। হ্যাঁ? এখন সে যেহেতু জানে যে বাইরে সেনাবাহিনী আছে, সেনাবাহিনীর উপর তার ব্যাপক আস্থা বাংলাদেশের মানুষের যেটা ছিল, এখন আছে কিনা আমি জানি না। তো সে আইসা কিন্তু বলতেছে কি যে, "স্যার আমি তো ভোট দিতে পারলাম না। তো স্যার কিছু একটা করেন।" তখন ওই সেনাবাহিনীর ওই সদস্যটা নাকি বলতেছিলেন যে, "আল্লাহর কাছে বিচার দেন।" জনগণের ল্যাঙ্গুয়েজটা সম্ভবত পলিটিশিয়ানরা ধরতে পারতেছে না। তো এইটা আসলে ধরতে তো পারার কথা কবিদের, হ্যাঁ? তখন কিন্তু আমি একটা লাইন লিখছিলাম যেটা আসলে পরবর্তীতে প্রচুর জনপ্রিয় হয়েছিল, এখনও হয়। সেটা হলো যে, "যখন আমার চোখের পাশে বাড়ছে ক্ষত, ফুল তখনও ফুটছে মাদার চোদের মতো।" আমার তখন মনে হয়েছে যে না, আমাকে আসলে এটা ইলেকশনের পরে যদি আমি এটা বলি, ঠিক আছে, এটা একটা হিস্টোরিক্যাল আছে, কিন্তু আমি যে আসলে তাদেরকে একটা আঘাত করতেছি, এই আঘাতটা তারা যেন ফিল করে। এই তর্ক তো উঠতেছে যে আপনার নিজের কি এর থেকে অনেক ভালো কবিতা ছিল না? আবার বলা হচ্ছে যে আপনার সাথে কি কোনো যোগাযোগ আছে সরকারের, যে কারণে এই কবিতা আসলো? আমি খুব ভালো আরবি পারি না। মানে আসলে ওই অর্থে আরবি পারি না। আমি আরবি পড়তে পারি, একটু লিখতে পারি। একসময় বেশ ভালোই পারতাম, যেহেতু আমি মাদ্রাসায় পড়ছি। অনেক বছর এটার সঙ্গে আমার না থাকার ফলে এটা আমার হয়নি। তোমরা হয়তো যাইবা ভুলে খুনি হাসিনার ইতিহাস, সেই মায়ে রাখবো মনে যে ছুঁইছে পোলার লাশ। অভ্যুত্থানের সময় দেয়ালে দেয়ালে এই লাইনগুলো আমরা দেখেছি। এছাড়া আরও অনেক লাইন, যেমন আমরা কথা বলি কারণ নীরবতা ফ্যাসিস্টের ভাষা। এরকম বহু লাইনের পেছনের যে মানুষটা, এই কথাগুলোর প্রবক্তা, বাংলাদেশের প্রধানতম কবি, আজকে আমাদের সাথে উপস্থিত আছেন পোস্টে। হাসান রুবায়েত ভাই, ভাই শুভেচ্ছা জানাই। থ্যাংক ইউ। আপনাকে তো আসলে পরিচয় করে দেওয়া একটা ধৃষ্টতা। আপনি যেভাবে বাংলার মানুষের স্বর হয়ে উঠছেন, এইটা আমি মনে করি যে ধরেন শতকের মধ্যে বাংলা সাহিত্যের ইতিহাসে এটা খুব বিরল একটা ঘটনা। কারণ এই কথাটা শুধু ধরেন আপনি আমার এখানে গেস্ট হয়ে আসছেন দেখে বলবো না, কারণ হচ্ছে যে যে ধরেন মানুষের ভয়েস হয়ে উঠতে পারার ঘটনাটা অনেকেরই হয়তো সেই পটেনশিয়াল থাকে, কিন্তু ইতিহাসের সেই মুহূর্তটাতে সে হয়তো সেখানে থাকে না। আমরা যেরকম হেলাল হাফিজের কথা দেখি না, যে ওই সময়টাতে যে 69 এবং হেলাল হাফিজ একসাথে ছিল, আপনি তো শুধু এমন না যে 24-এ আছে উপস্থিত হয়েছেন, দশক কাল ধরে আপনাকে আমরা চিনতেছি, আপনি এখানকার গুরুত্বপূর্ণ কবি। কিন্তু এই যে ধরেন দেয়ালে দেয়ালে আপনি যে উপস্থিত হয়ে গেলেন, এবং আপনি যে ল্যাঙ্গুয়েজের যে চিরাচরিত ন্যারেটিভ, যে প্রচলিত চিন্তা, যেভাবে লিখে আমরা অভ্যস্ত, সেইটাকে পুরোপুরি ভেঙে চড়ে দিয়ে আপনি চোদাইয়া মুরি খান টাইপের কথাবার্তা বলে ফেলতেছেন। এই সাহসটা, এই ভাষা নিয়ে এই কাজগুলো করতে পারা, সব কিছু নিয়ে আজকে আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। শিওর। প্রথমে আগে শুনবো অভ্যুত্থানের পূর্বপার নিয়ে। অভ্যুত্থানের আগের যদি আমরা আলাপ করি, তাহলে কিন্তু এই অভ্যুত্থানটা আমার যেটা মনে হয়, বা অনেকে এটা মনে করেন, যে এটা আসলে ধরেন শুধু যে কয়দিন আন্দোলন চলছে বা অভ্যুত্থান চলছে, এটা শুধুমাত্র এই কয়দিনের ব্যাপার না। এর পিছনে কিন্তু আসলে অনেক দিনের আসলে ন্যারেটিভ তৈরি করা হয়েছে, ধীরে 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 তৈরি করা হয়েছে। যারা এই সমস্ত ন্যারেটিভ তৈরি করছেন, তাদের আমি নাম হয়তো বলতেই পারি, কিন্তু নাম বললে যেহেতু আসলে কিছু নাম আসে, কিছু নাম বাদ যায়, এই জন্য আসলে আমি হয়তো সরাসরি বলতেছি না। একটু কিছু ব্যাপার আমি তো বলবো ডেফিনেটলি। সেটা হলো যে, দেখেন 2018 সালের ডিসেম্বরে যখন আমরা দেখতেছি যে 14 সম্ভবত ইলেকশনটা আসলে একটা সিস্টেমেটিক ইলেকশন হয়ে গেছে, ঠিক আছে, জনগণের ভোটাধিকার অলরেডি কেড়ে নেওয়া হয়েছে। তো যেমন আমি এখানে একটা ছোট্ট গল্প বলি। আমার এলাকায় সেবার মনে হয় ইলেকশনে সেনাবাহিনী করা হয়েছিল, 14তে সম্ভবত, যদি আমার ভুল না হয়। তো আমার এলাকার হচ্ছে, মানে আমার যে গ্রাম বগুড়ায় হরিখালী স্কুল বলে একটা স্কুল আছে। তো এই স্কুলে হচ্ছে আপনার নির্বাচন চলতেছে। তো একজন সাধারণ মানুষের কাছে ভোট সে দিতে পারেনি। হ্যাঁ? এখন সে যেহেতু জানে যে বাইরে সেনাবাহিনী আছে, সেনাবাহিনীর উপর তার ব্যাপক আস্থা বাংলাদেশের মানুষের যেটা ছিল, এখন আছে কিনা আমি জানি না। তো সে আইসা কিন্তু বলতেছে কি যে, "স্যার আমি তো ভোট দিতে পারলাম না। তো স্যার কিছু একটা করেন।" তখন ওই সেনাবাহিনীর ওই সদস্যটা নাকি বলতেছিলেন যে, "আল্লাহর কাছে বিচার দেন।" তা এই যে ব্যাপারটা, আমরা কিন্তু এই ঘটনাগুলো কিন্তু আমাদেরকে আসলে তখন থেকেই ধীরে 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 তৈরি করতেছে। আমাদেরকে এগুলো আমাদের ভিতরে এক ধরনের রিয়াকশন তৈরি করতেছে আসলে, যে কি হইতেছে। হ্যাঁ, এখন যেহেতু আমি কিন্তু একটা সময় কেবলই আর্ট ফর আর্টসকে চিন্তাই করতাম, যে ঠিক আছে, আর্ট আসলে এটা শুধুমাত্র আর্টেরই আলাপ, এটার মধ্যে আসলে জনগণ, পলিটিক্স,
হ্যাঁ আসবে, কিন্তু সেগুলো আসলে এত মানে ওপেনলি না, এগুলো হয়তো আরও অনেক মেটাফর অনেক কিছু দিয়ে মানে আড়াল করে করে কথা বলা। বুদ্ধদেব বসুরা যে ধরনের অ্যাস্থেটিক্সের আমদানি করছিলেন সেরকমটা। কিন্তু ওই সময় আপনি দেখবেন যে আমাদের সড়ক আন্দোলন হইতেছে। হ্যাঁ, সড়ক আন্দোলনে আসলে আমরা এত ধরেন যে আঘাত পাইলাম যে এটা আসলে এটা বলার মতো না, আমাদের স্মৃতির মধ্যে কিন্তু খুব ব্যাপারগুলো এখনও জলজল করতেছে। ওই টাইমে আমি দেখলাম যে ধরেন ছাত্ররা রাস্তার উপর লিখতেছে যে পুলিশ কোন চ্যাটের বাল। তো আমি কিন্তু তখন মনে করা শুরু করলাম যে ল্যাঙ্গুয়েজ কিন্তু অলরেডি জনগণের চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, 60-এর দশকের যে আপনার মানে আন্দোলনের যে ভাষা, যে ল্যাঙ্গুয়েজ, 80-90-এর যে গণঅভ্যুত্থানের যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটা আমার মনে হয়ে গেল যে না, ওই ল্যাঙ্গুয়েজে কথা বললে আর হবে না। যেইটা আসলে আপনি দেখবেন এখনও হয়তো যারা মানে বাম দলগুলো যারা আছেন, যারা প্র্যাকটিস করেন ছাত্র আন্দোলন তারা দেখবেন যে তাদের ওয়ালে অনেক সুন্দর সুন্দর হাতের লেখা পাওয়া যায়। ঠিক আছে, তারপরে আমি যেটা আসলে তো যেটা হইলো যে আমার তখন মনে হলো যে না, জনগণের ল্যাঙ্গুয়েজটা সম্ভবত পলিটিশিয়ানরা ধরতে পারতেছে না। তো এইটা আসলে ধরতে তো পারার কথা কবিদের। হ্যাঁ, তখন কিন্তু আমি একটা লাইন লিখছিলাম যেটা আসলে পরবর্তীতে প্রচুর জনপ্রিয় হয়েছিল, এখনও হয়। সেটা হলো যে যখন আমার চোখের পাশে বাড়ছে ক্ষত, ফুল তখনও ফুটছে মাদার চোদের মতো। হ্যাঁ, এটা হচ্ছে আমার প্রথম আসলে সাহসটা পাওয়া। তো এখন এই সাহস কি আমি আসলে আমার আবিষ্কার না, প্রথমত এটা আসলে বাংলাদেশের জনগণের আবিষ্কার, এটা আসলে আমি ছাত্রদের কাছ থেকে এটা ধার করছি। কিন্তু এর পেছনেও আরেকটু লিটারারি হিস্ট্রি আছে। সেটা হলো যে ব্রাত্য রায়সুরা 90s থেকে আসলে এখানে বাংলাদেশের ভাষা বইলে একটা ব্যাপারকে ওনারা আসলে কবিতা এস্টাবলিশ করতে চাচ্ছিলেন। হ্যাঁ, এরপরে ধরেন এগুলো নিয়ে ব্যাপক কাজ করছেন রকমনুরা, ধরেন ইমরুল হাসানরা, আরও আছেন। আমি যদি আমার হয়তো নাম মনে নাও পড়তে পারে, কিন্তু তাদের অবদান খাটো করে দেখার কোনো চান্স নাই, যেহেতু আমি এদেরকে অনেক বেশি ফলো করি। তো এখন দেখা যাচ্ছে যে এই ওনারা কিন্তু আসলে ধরেন তাদের কবিতার মধ্যে, যেমন ধরেন আপনি মনে পড়বে হয়তো যে দৌড়া কাউয়া নামে হচ্ছে ব্রাত্য রায়সুর একটা মানে কবিতা আছে, এটা নিয়ে অনেক হাসাহাসি হয়, অনেক কিছু হয়, সেটা পরের আলাপ। কিন্তু এই কবিতার যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজের কাছে কিন্তু আসলে আমরা ঋণী, মানে আমি ঋণী পার্সোনালি। তারপরে হচ্ছে যে প্রথম কথা হলো যে লিটারারি যে হিস্ট্রি, লিটারারি যে লিনিয়েজ, সেখান থেকে কিন্তু আমি আসলে পাইতেছি আমার ল্যাঙ্গুয়েজ। এক, দুই হচ্ছে বাংলাদেশের জনগণ কিন্তু আমার পারমিট করা শুরু করলো যে তুমি এখন লেখো। আসলে মানে আমি আমার নিজের ভেতর থেকে একটা পাইলাম যে আমি আসলে এই ভাষায় আর আন্দোলনের ভাষাটা এটা আর মানে হবে না সম্ভবত। এখন 2018 সালের ডিসেম্বরে আমি বই করলাম হচ্ছে এমন ঘনঘোর ফ্যাসিবাদে। এই যে আপনার অনেকেই অবশ্যই এই বই সম্বন্ধে বলে যে না, এটা আসলে একটু কুসুম অ্যাস্থেটিক্সের আলাপ আছে এখানে। হ্যাঁ, হয়তো আছে, এটা নিয়ে আমার কোনো নাই, হয়তো আছেও, ক্রিটিকরা এটা ভালো বলতে পারবেন। কিন্তু এই নামটা দেওয়াও কিন্তু তখন আসলে একটা ঝামেলার ব্যাপার ছিল, যে এমন ঘনঘোর ফ্যাসিবাদে। কারণ আমি আপনাকে বলি, কারণটাও একটু বলি যে কেন এই নামটা ঝামেলা। দেখেন, শাহবাগ মুভমেন্ট যখন চলতেছিল তখন কিন্তু আমার দেশ খেয়াল করে দেখবেন যে একটা হেডলাইন করছিল যে শাহবাগে ফ্যাসিস্টদের পদধ্বনি। তো এই লাইনগুলোর সাথে কিন্তু এই আমার কবিতার যে আমার বইয়ের যে লাইন, এটা কিন্তু আসলে একটু অ্যালাইন করে কোনো না কোনোভাবে। তো তখন কিন্তু আমি আসলে এক ধরনের মানে আমাকে তখন ক্রিমিনালাইজ করা কিন্তু ইজি, যার কারণে আমার যেটা মনে হয় যে আসলে এই টাইমে ওই বইয়ের নামটা দেওয়াই আসলে একটা ঘটনা ছিল। তো আমি বলতেছি যে এই যে আন্দোলন, এই যে সংগ্রাম আসলে অনেক দিন থেকে চলে আসতেছে। এবং আপনি দেখেন যে এমন ঘনঘোর ফ্যাসিবাদে আমি আসলে খুব স্পষ্টভাবে ক্রস ফায়ার নিয়ে কথা বলছি, গুম নিয়ে কথা বলছি। ধরেন আমার একটা লাইন তো এরকমই আছে যে আপনার ক্রস ফায়ারের শব্দে নড়ে পাতা, কার মেয়েটা কাঁদছে মধ্য জামে। ঠিক আছে, তো ধরেন এই যে কার মেয়েটা কাঁদছে মধ্য জামে, ক্রস ফায়ারের শব্দে পাতা নড়তেছে, আর কার মেয়েটা কাঁদছে মধ্য জামে, এখানে আসলে কিন্তু বলে দেওয়ার দরকারই নাই যেটা কার মেয়েটা। হ্যাঁ, এটা হইতে পারে কোনো একজন বিশেষ ব্যক্তির মেয়ে, কিন্তু আসলে সারা বাংলাদেশের যারা ক্রস ফায়ার এবং গুমের শিকার, তাদের তো প্রায় সব ফ্যামিলিরই এই আলাপ, একই গল্প। তো এগুলো কিন্তু আসলে আমরা বলা শুরু করছি তখন। আরও আমাদের সাথে সাথে মানে আমার সাথে সাথে আরও অনেক কবিরাই হয়তো বলা শুরু করছেন। কিন্তু সম্ভবত মেবি আমি যদি ভুল না করি, আমি আসলে প্রথম হচ্ছে এই ধরনের একটা আলাপ একদম টেক্সট আকারে
বইমেলায় হাজির করলাম। এবং এটা আমি ডিসেম্বরে 18 ডিসেম্বরে কিন্তু আমি এই বই করতেছি। বই করার কিন্তু আমাদের এখানে খেয়াল করে দেখবেন যে আমাদের এখানে একটা কবিতার বই করার যে হিস্ট্রি, সাধারণত যে ট্র্যাডিশন, সেটা হচ্ছে বই মেলায় বই আসে, কিন্তু আমি কিন্তু ডিসেম্বরে করতেছি। তো এই ডিসেম্বরে করার পিছনে একটা কারণ ছিল, কারণ জানুয়ারিতে সম্ভবত সেবার নির্বাচন হচ্ছে। তো আমার তখন মনে হয়েছে যে না, আমাকে আসলে এটা ইলেকশনের পরে যদি আমি এটা বলি, ঠিক আছে, এটা একটা হিস্টোরিক্যাল আছে, কিন্তু আমি যে আসলে তাদেরকে একটা আঘাত করতেছি, এই আঘাতটা তারা যেন ফিল করে। যদিও আল্লাহ মানে আমাকে বাঁচাইছে যে মানে আমি আসলে ওই সময়ও কারোর চক্ষু নজরে আসলে পড়িনি। হ্যাঁ, পড়িনি আসলে চুনোপুটি হওয়ার কারণে হয়তো পড়িনি, যদিও এখানে একটা অন্য আলাপ আছে। অভ্যুত্থানের পরে আমি চায়ের দোকানে একজনের সাথে আলাপ করতেছিলাম, একটা সাধারণ মানুষ, ধরেন আমরা নিয়মিত চা খাই এক দোকানে। তো সেখানে ওই লোকটা, আমি বলতেছি যে আসলে আমি চুনোপুটি হওয়ার কারণে আসলে হাসিনা আমার কিছু করেনি। তখন ওই লোক বলতেছে কি, ঘটনাটি কিন্তু এরকম না ভাই, অনেক মানুষ আছে সাধারণ একটা স্ট্যাটাস দেওয়ার জন্য তারে নাই করে ফেলছে, তারে ধরেন যে হাজত খাটতে হয়েছে, জেল খাটতে, তার পরিবার ঝামেলায় পড়ছে। তো আপনি এই কাণ্ড করার পরেও যে আপনাকে কিছু করেনি, এটা আসলে আল্লাহর একটা বিশেষ রহমত আপনার প্রতি হয়েছে। হ্যাঁ, যে আল্লাহ হয়তো চান যে আপনারা দিয়ে আরও কিছু করাইতে, এই কারণে হয়তো এটা ওই লোকটার পারসেপশন। আমার কাছে তখন মনে হয়েছে যে হ্যাঁ তাই তো, একটা সাধারণ স্ট্যাটাস দেওয়ার কারণে তো মানুষ নাই হয়ে গেছে। তো আমি এই জন্য বলতেছি কি যে এই যে মানে আমাদের যে সাহিত্যের যে মানে হিস্ট্রিটা, এই অভ্যুত্থানের পেছনে, এটা কিন্তু আসলে একটা লম্বা হিস্ট্রি আছে। এটা শুধু আমার কাছে তা না, যেমন আপনাকে একটু মনে করে দিতে চাচ্ছি, শিরিষের ডালপালা নামে একটা ওয়েবজিন আছে এখনও। তারা হচ্ছে সড়ক আন্দোলনের পরে তারা মানে চির উন্নত মমশির নামে তারা একটা সংখ্যা করলো। সেই সংখ্যায় ধরেন একদম আপনার যে যারা এগুলোর বিরুদ্ধে কথা বলতেছে তাদের কবিতা ছাপা হইলো। ঠিক আছে, সেখানে হয়তো অনেক কবির কবিতা হয়তো নেওয়া হয়নি, বাদ পড়ছে, সে হ্যান ত্যান, এগুলো কিন্তু কোনো উদ্দেশ্য থেকে না, হয়তো বা মনে নাই কিছু একটা হয়েছে, এরকম কিছু একটা। তারপরে আপনার হচ্ছে যে ময়মনসিংহ থেকে এহসান মাহমুদ, হ্যাঁ এহসান হাবিব, সরি, মানে এহসান ভাই হচ্ছে যে আপনার উনি হচ্ছে যে উনি আর আরেকজনের সাথে ছিলেন, তারা হচ্ছে অবরুদ্ধ সময়ের কবিতা নামে একটা সংকলন করলেন, এবং এই সংকলনটা পরে আদর্শ থেকে পাবলিশ হইল। এখানে দেখবেন আপনি 30-35 জন কবির কবিতা আছে। সো আর ফেসবুকে তো রীতিমতো অলরেডি ঘটনা ঘটতেছেই জায়গাগুলো থেকে। তো আমার যেটা মনে হয় যে অভ্যুত্থানের পেছনের যে আলাপটা, যেটা দীর্ঘ সময়ের যে আলাপ বাংলা সাহিত্যে, বা আমরা কবিরা, আমরা সাহিত্যিকরা, কথা সাহিত্যিকরা হয়তো তাদের মতো করে করছেন, নানানভাবে নানান ইশারা ইঙ্গিতে করছেন, আমরা কিন্তু এগুলো করে আসছি আসলে। সো আমার কাছে যেটা মনে হয়েছে যে অভ্যুত্থান আমরা আসলে হুট করে অভ্যুত্থান ঘটেনি, এটা আসলে ঘটার পেছনে ন্যারেটিভ এবং লিটারারি জমিন কিন্তু অলরেডি আমরা তৈরি করছিলাম। আমরা একটু সামনের দিকে যাই, যেটা হচ্ছে যে কি আপনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় আলাপ, সেটা হচ্ছে ওই কবিতাটা সিথি, যেটা অভ্যুত্থানের পরে নতুন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হলো। প্রচুর সমালোচনা যে মানে এটা কি যথেষ্ট কবিতা। আবার ধরেন প্রচুর ভালো কথাও আমরা দেখতেছি, যেমন ধরেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আপনি যেভাবে অভ্যুত্থান আমাদেরকে যেই একটা সুযোগ তৈরি করে দিছিল সব ধরনের মানুষদেরকে একসাথে নিয়ে আসার, সেই আলাপটা আপনার এই কবিতাটার ভিতরে আমরা পাই। আপনি মাদ্রাসা ছাত্রদের কথা বলতেছেন, আবার এই তর্কও তো উঠতেছে যে আপনার নিজের কি এর থেকে অনেক ভালো কবিতা ছিল না। আবার বলা হচ্ছে যে কি আপনার সাথে কি কোনো যোগাযোগ আছে সরকারের, যে কারণে এই কবিতা আসলো, বুঝতে চাই। প্রথমত আমি বলি যে এই কবিতা কখন কিভাবে সিলেক্ট হয় সেটার সাথে আমি আসলে আমাকে বলে এই কবিতা নেওয়া হয়নি। বলতে যে আমাকে এটা বলা যে আপনার এই কবিতাটা আমরা নিচ্ছি, এভাবে বলা হয়নি, বা আপনি একটা কবিতা লিখে দেন, এভাবে বলা হয়নি আসলে। যেটা বলা হয়েছিল আমাকে যে আপনার এই কবিতাটা, আচ্ছা আমি একটু মজার ব্যাপার বলি, সেটা হলো এটা কিন্তু সরাসরি আমি আসলে একটা কবিতা আকারে কখনোই কোনো জায়গায় আমি পাবলিশ করিনি। আমি আসলে সেই সময় অভ্যুত্থানের পরে আমি সাধারণ মানুষের ভাষায় আমি আসলে যেই ঘটনাগুলো ঘটছিল এগুলোকে ইমেজ আকারে আমি 4 লাইন করে পোস্ট দিতাম আসলে। একটা অংশ এখান থেকে 12 লাইন সম্ভবত আমি আগে পোস্ট দিয়েছিলাম, পরে 4 লাইন করে এই একই টাইপ করে আমি লিখতেছিলাম আসলে। এইটা কিন্তু আসলে আমার টার্গেট এটা ছিল না যে এইটা পাঠ্য বইয়ে যাবে বা এটা কোথাও ছাপা হবে বা আমার কোনো বইয়ে ছাপা হবে, তা না। আমি আসলে ওই সময়ে মানুষ ডায়েরি লেখে না, ওই ডায়েরি লেখার মতো করে আমি মানুষের ভাষা দিয়ে আসলে আমি আগাইতেছিলাম যে এগুলো আমি আমার নিজের মনে রাখার জন্য লিখতেছি। হ্যাঁ, ধরেন যে এখানে এই ধরনের অনেক কথাবার্তা আছে যেগুলো তো ওই সময়ের ঘটে যাওয়া ঘটনা,
এমন কিন্তু না যে আমি এখানে অনেক কাব্য করছি। হ্যাঁ, তো তার মানে হচ্ছে যে আমার টার্গেট ছিলই মূলত আসলে যে জাতিকে ধরেন বা যারা এটা মনে রাখবে তাদের মনে রাখার একটা বন্দোবস্ত করা, এইটা এক। এখন এই কবিতাটা কিন্তু যেহেতু বইয়ে যেটা গেছে এটা মনে হয় 36 লাইনের কবিতা সম্ভবত, তো 36 লাইন কিন্তু আমি একবারে কোথাও দেইনি কখনো। 36 লাইন কিন্তু আমার কাছেও 36 লাইন আকারে নাই। যেটা হয়েছে কি জানেন, এটা পাঠ্যপুস্তক কমিটি মানে যারা এই কাজটা করছেন তারা সম্ভবত কেউ একজন এইটাকে আসলে একসঙ্গে করছেন। তারা মনে করছেন যে এইটা আসলে একটা একসঙ্গে করার মতো একটা জিনিস। এরপরে তারা আমাকে জানাইছেন যে এইটা যদি ছাপা হয়, হ্যাঁ, আমি তখন আমি একটা মৌখিক দিছিলাম যে হ্যাঁ ঠিক আছে আপনারা ছাপতে পারেন। তো যেটা হইলো যে ধরেন এই ছাপাছাপি হইলো ভালো, কিন্তু আমি তখনও আসলে ওইভাবে জানিও না যে আসলে এটা কী কারণে নেওয়া হচ্ছে বা কীভাবে নেওয়া হচ্ছে, ঠিক আছে। এখন যেটা হইলো যে আমি কিন্তু তাদেরকে এটা বলছিলাম যে আমার তো ইচ্ছে ভালো কবিতা আছে। তারা আমাকে একটা অন্য আলাপ দিছিলেন, সেটা হলো যে ভালো কবিতা মন্দ কবিতার তো আলাপটা পরে, কিন্তু আমাদের কাছে কেন জানি মনে হয়েছে যে এখানে পুরো বাংলাদেশ ধরা পড়ছে। হ্যাঁ, তো ওকে, তখন আমি ঠিক আছে আমি এটাতে আর করিনি, আমি বরং তাদেরকে অনুমতিই দিছি যে হ্যাঁ ঠিক আছে এটা করা হোক। এখন ওই অর্থে কিন্তু আমি নিজেও জানি না যে আসলে এটার কাজ কি, এটা কোথায় যাচ্ছে, কিভাবে হবে না হবে, হ্যাঁ ওইভাবে আমি আসলে জানতাম না, যার কারণে এটা আসলে আমার বাছাই করার কোনো উপায়ই নাই। যেহেতু আর আমার বইপত্র থেকে কোনো কবিতা নেওয়া হয়েছে তাও কিন্তু না, ঠিক আছে, যে আমার যে এক্সিস্টিং বইপত্র আছে সেখান থেকে নেওয়া হচ্ছে এটা তাও না। তো আমার আসলে পরে যেটা মনে হয়েছে আমি বলি, বা ওই সময় যেটা মনে হয়েছে সেটা হলো যে বাংলাদেশ গভর্নমেন্টের তখন আসলে টার্গেট এইটা না যে হাসান রুবায়েতকে পড়াতে হবে। যেভাবে ধরেন আমাদের এখানে নজরুল রবীন্দ্রনাথ একটা কাল্ট ফিগার হয়ে উঠছেন যে প্রত্যেক ক্লাসে তাদের লেখা থাকতেই হবে, এরকম একটা অলিখিত একটা চুক্তি আছে আমাদের এখানে। ওই রকমটা না কিন্তু যে অভ্যুত্থানের কবি হিসেবে হাসান রুবায়েতকে পড়াতে হবে বা হাসান রুবায়েতকে পড়াতে হবে, তার লিটারেচার পড়াতে হবে, তা কিন্তু না। আমার কাছে যেটা মনে হয়েছে আসলে তাদের দরকার ছিল জুলাইয়ের একটা টেক্সট। তো এই জুলাইয়ের টেক্সট তারা, আমার ধারণা তারা খোঁজাখুঁজি করছে নিজেদের মতো করে। তারা নিজেদের মতো খোঁজাখুঁজি করার ফলে তারা যারা দেখছে যে বাচ্চাদেরকেও পড়ানো যাবে, মোটামুটি ছন্দটন্দ আছে, টন্তমিল আছে এবং বাংলাদেশকে ধরাও যাচ্ছে, এই ধরনের একটা জায়গা থেকে এই লেখাটাকে মনে হয় কম্পাইল করে ঢুকানো যায়। সো আমি এই দায়টা আমার না, প্রথমত যে তারা হাসান রুবায়েতকে পড়াতে চায়। তারা আসলে হাসান রুবায়েতকে পড়ানো তাদের টার্গেট না, তার টার্গেট আসলে জুলাইকে পড়ানো। এবং আমার পরে হচ্ছে আমি বুঝছেন আমি টেক্সট বুকের বই কবিতাগুলো আমি আসলে খুঁজে খুঁজে দেখছি আরও বিভিন্ন ক্লাসের। আমি কিন্তু দেখছি বুঝছেন যে রাষ্ট্র যখন তার বাচ্চাদেরকে কবিতা পড়ায় তখন সে কিন্তু আসলে কবিতার অ্যাস্থেটিক্স, কবিতার জার্নি, কবিতার হ্যানত্যান এইসব নিয়ে সে আসলে ভাবে না, সে ভাবে তার প্রোপাগান্ডা নিয়ে। হ্যাঁ, সে আসলে ৭১কে পড়াতে চায়, সে আসলে ৫২কে পড়াতে চায়, সে আসলে ২১কে পড়াতে চায়। আপনি দেখবেন খেয়াল করে রবীন্দ্রনাথের সেরা কবিতাগুলোকে আমরা আসলে আমাদের পাঠ্য বইয়ে পড়ি, এটা নিয়ে কিন্তু ঝামেলা আছে আসলে। নজরুলের সেরা কবিতাগুলোকে আমরা আমাদের পাঠ্য বইয়ে পড়ি, এটা নিয়ে আমার কোশ্চেন আছে। আপনি দেখবেন নজরুলের নারী বিষয়ক কবিতা পড়ানো হচ্ছে, সাম্যবাদী টাইপের কবিতা পড়ানো হচ্ছে। তার মানে সে কিন্তু আসলে আপনার বাচ্চাদের মধ্যে এক ধরনের ন্যারেটিভ প্রতিষ্ঠা করার ট্রাই করতেছে, তুমি একটা ইনসাফের সমাজ দেখো, ঠিক আছে, নারীদের প্রতি তুমি আসলে অনেক বেশি সহনশীল হও। হ্যাঁ, রবীন্দ্রনাথকে সে হয়তো দেখাচ্ছে একটা অন্য জায়গা থেকে। তো আমার মনে হয় কি জানেন, সে আসলে যে জিনিসগুলো তার স্টেট পারপাসকে সার্ভ করে, যে টেক্সটগুলো, রাষ্ট্র আসলে ওই টেক্সটগুলোই তার বাচ্চাদেরকে পড়ায়। তার আসলে এখানে এই টার্গেট থাকে না যে আসলে কোনো একজন কবির একটা শ্রেষ্ঠ টেক্সটকে সে পড়াবে। ইভেন আমার ধারণা, আমি যদিও বাংলায় অনার্স মাস্টার্স করিনি বা পড়িনি, বাংলাতেও আমার ধারণা এই সিলেবাসগুলো এভাবেই তৈরি করা হয়েছে। হ্যাঁ, যে আসলে সেরা একটা লেখা আপনি পড়াবেন, যে এই কবির এটা হচ্ছে ম্যাগনাম ওপাস, এই কবির এই লেখাটা তাকে পড়াতে হবে। টার্গেটেড না কিন্তু আসলে বুঝছেন, স্টেট কি করে তার প্রোপাগান্ডাকে সে আসলে তার মেশিনের মধ্যে ঢুকায়, সে আসলে এটা একটা ব্রেইন আপনার হচ্ছে যে কুকিং করে। তো আমার এই কবিতা হয়তো তার মনে হয়েছে যে জুলাইয়ের ব্রেইন কুকিংয়ের জন্য এটা ভালো লেখা বা এটার পড়ানো যায়, সেটা পড়াইছে। সো আমার আসলে এটা নিয়ে কোনো আলাপ আসলে নাই। হয়তো এটার টেক্সট নিয়ে আলাপ হতে পারে, সেটা অন্য আলাপ। এইখানে ভাই যে জিনিসটাতে আলাপ করা যায় একটু, যে জিনিসটা নিয়ে, সেটা হচ্ছে যে এই কবিতার প্রসঙ্গ ধরেই ধরেন সোশ্যাল মিডিয়াতে তো আপনি একটা মারাত্মক উত্তাপের মধ্যে থাকেন,
এবং সেই উত্তাপের একটা বড় অংশ আসে কিন্তু আমাদের কোট আনকোট প্রোগ্রেসিভ জনরা থেকে। তার মানে এই না আবার যে যাদেরকে আমরা ডানপন্থী মনে করতেছি তারা আপনাকে খুব সেলিব্রেট করতেছে। এই যে ধরেন দুই পক্ষের একটা অবস্থান, সেই অবস্থানে আপনার এই যে বর্গ, মানে এই যে ধরেন আমাদের এখানে সাধারণত কবি বলতে যে যাদেরকে বুঝি সেই কবি তো আবার হাসান রুবায়েত না, আবার আপনি আবার ওই পকেটটাতেও পুরোপুরি ঢুকে যান নাই, কিন্তু আবার আপনি মানুষের জবানও হয়ে উঠতেছেন। মানে কিভাবে এই জিনিসগুলো কিভাবে হয়? আচ্ছা, আমি বলি আপনাকে সিথি সংক্রান্ত আলাপে একটু বলি। সেটা হলো যে সিথিতে কিন্তু আমি আসলে সরাসরি বাম বর্গের কাউকে দেখিনি যে মানে এইটার আসলে ক্রিটিক করতেছেন। কওমি তরুণ নিয়ে একটা আলাপ কেউ কেউ তুলছিলেন, কিন্তু আমি যাদেরকে আসলে বাম বলে জানি, চিনি, যাদেরকে আমি সমীহ করি, তাদেরকে আমি কিন্তু সরাসরি এটাতে অংশ নিতে দেখিনি আসলে। হ্যাঁ, সো আমার কেন জানি মনে হয় যে এটা আসলে বাম বা ডাইনের আলাপ না। বিশেষ করে আমি যদি সিথি নিয়ে কথা বলি, বাম ডানের আলাপ একটু পরে আসতেছি। সিথি নিয়ে যদি আমি কথা বলি, সিথি নিয়ে আসলে আমি আসলে বাম এবং ডানকে মুখোমুখি করতে চাইতেছি না, কারণ আমি আসলে আমার কাছে যথেষ্ট ম্যাটেরিয়াল নাই যে রিয়েলি আসলে এই বাম এটার বিরুদ্ধে কথা বলছে। ওটা আসলে হয়নি আসলে। বরং আমি দেখছি যে এটা বাম ডানের কোনো বিষয় ছিল না। প্রথমত কওমি তরুণ নিয়ে একটা শ্রেণী কথা বলছেন, এরা আসলে আমার ধারণা মানে নিজেদেরকে ওইভাবে দাবিও করেন না যে এরা আসলে বাম। মানে আপনি যদি দাবি না করেন তাহলে কিন্তু আমি আপনার গায়ে এই ফ্রেমটা দিবেন না, আমি দেব না। সো আমি যাদেরকে দেখছি দু একজনকে, তাদেরকে আমি আসলে বাম বা ডাইনের আলাপ বলে আমি এটা মনে করিনি। এইটা আসলে আলাপটা আমার কাছে অন্য জায়গায় লাগছে। সেটা হচ্ছে যে এটা ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলা হয়েছে এবং কওমি তরুণ নিয়ে একটা আলাপ হয়েছে। কওমি তরুণ নিয়ে আলাপ হয়েছে যে শুধুই কি কওমি তরুণ? তো এটার আসলে একটা ঝামেলা হয়েছে। সেই ঝামেলাটা হচ্ছে কি জানেন, আমাদের এখানে যে পড়াশোনা যে কোন লেভেলে পৌঁছাইছে, এটা আসলে একটা মারাত্মক খারাপ ব্যাপার। আমি বলি কিছু কমন সেন্সের আলাপ বলি। সম্ভবত হাদিসে এরকমটা আছে, আমি যদি ভুল না করি, ভুল হলে তো আমি প্রথমে ক্ষমায় চেয়ে নিচ্ছি। সেটা হচ্ছে আল্লাহ রাসূল সম্ভবত এরকমটা বলছেন যে কোনো সংবাদকে তুমি আসলে ফ্যাক্ট চেক না কইরা এটা ছড়ায় দিও না বা বিলিভ করো না, এরকম কিছু একটা আছে। মানে এই পাশাপাশি এরকম কিছু একটা হাদিস আছে। তো এখন দেখেন, যখন সিথি কবিতার কথা প্রথম আলোতে প্রকাশিত হইল, তখন কিন্তু কেউই এই টেক্সটটা জানে না যে আসল টেক্সটটা কি। মানে এটা যেটা 36 লাইনের টেক্সট, এটা সে জানে না। কিন্তু এই কবিতার 12 লাইন আমার পোস্ট করা ছিল, 12 লাইন একসাথে পোস্ট করা ছিল। ওরা ওইটুকু নিয়েই শুধুমাত্র কথা বলে যাচ্ছে। এখন দেখেন, প্রথম আলো বা কোনো আপনার কি বলে রিলায়েবল কোনো সোর্স, তারা কিন্তু এটা বলেনি যে এই কবিতা আসলে এই। আপনি কিন্তু একটা কবিতা বা একটা টেক্সট আপনি না দেখাই, টোটালি না দেখে আসলে আপনি এটার পিছনে লাগলেন। ঠিক আছে, আপনি দেখে যদি লাগতেন তাইলে আমি বলতাম যে না, দিস ইজ ক্রিটিক। কিন্তু যেটা হয়েছে কি জানেন, যে কেন জানি আমি দেখলাম যে পুরো কবিতা তো কারো কাছেই নাই। মজার ব্যাপার হচ্ছে আমার কাছেও নাই, আমি কিন্তু আপনাকে আগেও বললাম পুরো কবিতা তখনও সম্ভবত এনসিটিভির লোকদের কাছে আছে অথবা ছাপা হয়ে গেছে। তার মানে এই কবিতার টোটাল যে ব্যাপারটা আমার কাছে নাই বলতে আমি জানি যে এখানে কি আছে, কিন্তু ধরেন যে আমি তো ওইভাবে লিখি না, আমি সেই অর্থে বলতেছি। তার মানে আপনি কিন্তু টেক্সটটা না জেনেই আপনি কিন্তু সরাসরি নেমে গেলেন এক ধরনের ক্রিটিকে, এবং সেটা আমি মনে করতেছি যে ক্রিটিক হিসেবে এটা খুবই বাজে অ্যাসেসমেন্ট তৈরি করে। কারণ হচ্ছে যে আপনি ফ্যাক্ট চেক করার তো একটা আলাপ আছে, ঠিক আছে? আপনি সত্য মিথ্যা তো দেখবেন যে মূল টেক্সটটা আসলে কি, আমি কি নিয়ে কথা বলবো। এখন দেখা গেল সাপোজ মনে করেন একটা মজার ঘটনা, যে সিথি নামে আসলে কবিতা আছে, বাট ওই কবিতাই নাই, যে কবিতা নিয়ে সে আলাপ করতেছে। ওইটাই পারে, কারণ আপনি তো দেখেননি ভাই যে মূল জিনিসটা আসলে কি। হ্যাঁ, বা কবি বাইচা আছে, কবি নিজেও কিন্তু এটা নিয়ে কোনো ক্লারিফিকেশন দিচ্ছে না যে ভাই দেখো এটা হচ্ছে আমার কবিতা। কোনো রিলায়েবল সোর্স তারাও বলতেছে না যে এটা কিন্তু কবিতা। তো আমি তখন দেখলাম যে ধরনের আসলে কথাবার্তা হইতেছিল, এগুলো আসলে বাম ডানের আলাপের বাইরেও এটা আসলে মূল আলাপটা হচ্ছে যে তারা মনে করতেছে আমি শুধুমাত্র কওমি তরুণকে এখানে করতেছি, আর তারা আসলে কওমি হ্যানত্যান এইসবের কোনো মানে যেগুলোর শব্দেরও যে নানান ধরনের ধরেন আপনার হয় নানান সময়ে, এটা তারা দেখতেছে না, বা এটাকে তারা একটা মানে টেক্সট হিসেবে রিড করতেছে না। এবং আমি যেটা আসলে মানে সমালোচনার শিকার হয়েছি, সেটা হচ্ছে যে এটার ভাষা। আমি বলছি যে এই ভাষায় তো গার্মেন্টসের কর্মীরা কথা বলে, আমাদের বাচ্চাকে আমরা এটা শেখাবো? এরকম আমি দেখছি, শত দেখছি আমি যে এটা কোনো ভাষা? ঠিক আছে, এই ভাষায় তো ধরেন তার কাজের মেয়ে কথা বলে, এই ভাষায় আমি আমার বাচ্চাকে পড়াবো? আমি এরকম দেখছি যে এই দেশে আমি আমার বাচ্চাকেই পড়াবো না আর। ঠিক আছে, তার মানে কিন্তু সে তার ভাষা সম্বন্ধে সে জানেন। ঠিক আছে, সে মনে করতেছে কি জানেন, যে এই কবিতা যে লিখছে সে আসলে ভাষা সম্বন্ধে তার কোনো জ্ঞান নাই,
ছন্দ সম্বন্ধে তার কোনো জ্ঞান নাই, এরা কোথায় থেকে জানি উড়ে এসে জুড়ে বসছে, ঠিক আছে। ওই যে আপনি যেটা বললেন তখন লিঙ্ক লবিং, হ্যাঁ যে লিঙ্ক লবিং মনে হয় আছে। ভাই লিঙ্ক লবিং তো দূরের কথা, মানে আমার সাথে কারোর আসলে মানে আলাপও হয়নি, ঠিক আছে। লিঙ্ক লবিং তো পরের আলাপ। হ্যাঁ, আর হ্যাঁ, অভ্যুত্থানে সরকারে যে 2-3 জন উপদেষ্টা আছেন তারা পার্সোনালি আমার পরিচিত ছিলেন বহুত আগে থেকেই শিল্প সাহিত্য করার সুবাদে, আর কিছুই না। এদের সাথে আমার কোনো দিন, যেমন আপনার সাথে আজকে আমার সামনাসামনি বসে কথা হচ্ছে, ঠিক আছে, এইরকমই, কিন্তু জাস্ট এইরকমই। তাদের কাছে আমি কোনোদিন কোনো তদবিরও করিনি, কোনো কিছু করিও নি, ঠিক আছে। কিন্তু মানুষের এক ধরনের পার্সেপ্ট এটা থাকতে পারে, আমি এটা না থাকাকে আমি মনে করি না, তারা এটা মনে করতেই পারে, এটা নিয়ে আমার কোনো সমস্যাও নাই। কিন্তু আমার সমস্যা হচ্ছে যখন এটা টেক্সট নিয়ে কথা বলা হচ্ছে, অর্থাৎ একটা জাতি তাকে আপনি, এবং এটা কারা এই কথাগুলো বলতেছে জানেন, এই কথাগুলো কিন্তু খুব সাধারণ মানুষ কমই বলতেছে, কারণ তার কাছে তো একটা টেক্সট নাই, সেটা আসলে ফেসবুক করেও না, ঠিক আছে। এই কথাগুলো বলতেছে আপনার হচ্ছে মিডল ক্লাস, একটু লোয়ার মিডল ক্লাস এবং মিডল ক্লাসের একটু উপরে, তারা এগুলো নিয়ে ধরেন অনেক কথা বলে, যেটা তার ভাষাই না। হ্যাঁ, অর্থাৎ তার ভাষা সম্বন্ধে তার যে পলিটিক্যাল যে নলেজ, এটা কিন্তু সে জানে না, তার কোনো পড়াশোনাই নাই আসলে। এই পড়াশোনার পেছনে কিন্তু দায় আসলে আমাদের এই টেক্সট বুকেরই, তারা চিরজীবন দেখাইছে। এবং আমি আপনাকে এখানে একটু মজার মানে করে রাখি, জানুয়ারির 20 তারিখে সম্ভবত, আমার তারিখ মনে থাকে না, এটা কেন জানি মনে আছে, 20 তারিখে হচ্ছে এনসিটিভিতে গিয়ে আমি হচ্ছে এটার সরাসরি আমি লিখিত পারমিশন দিয়ে আসি। এর আগে কিন্তু আমার কোনো পারমিশন আসলে ওইভাবে লিখিত নাই। হ্যাঁ, তো লিখিত পারমিশন আমি দিয়ে আসলাম। এনসিটিভির চেয়ারম্যানের সামনে একজন ধরেন অফিসার ওখানকার, সে দাবি করতেছে, মানে উনি দাবি করতেছেন যে উনি ঢাকা ইউনিভার্সিটিতে বাংলায় পড়ছেন, তো উনি আমার সামনে বলতেছেন কি, কিন্তু স্যার এটা একটু বেশি হয়ে গেল না ভাষার, হ্যাঁ আমরা তো জসীমউদ্দিনেও পড়ছি, ব্যাপারটা তো এরকম, মানে খেয়াল করে দেখেন, সে কিন্তু এনসিটিভির একজন দায়িত্বশীল কর্মকর্তা, সেও মনে করতেছে এটা বেশি হয়ে গেল। অর্থাৎ মানে এটা আসলে মিডল ক্লাসের যে ভাষা রুচি, যে ভাষা রুচিটা আসলে কলকাতা থেকে তৈরি হয়েছিল এবং বাংলাদেশ যেটা 71-এর পরেও যেটা লোকেট করতে পারেনি, ওই রুচিতে আসলে এটা আঘাত করছে আসলে। হ্যাঁ, এটা এখন কবিতা কি কবিতা না, এটা আসলে পরের আলাপ। এটা নেক্সট কোনো গভর্নমেন্ট এসে এটা রাখবে কি রাখবে না, এটা নিয়েও কিন্তু আমার কোনো টেনশন নাই। যেভাবে আমি এই কবিতা যখন পাঠ্য বইয়ে আসে, তখন আমি যখন খবরটা জানি, আমি তো আসলে অফিসিয়ালি খবর জানি না, আমি জানছি প্রথম আলোর কাছ থেকে। এমনি আমার সাথে তো কথাবার্তা আছে, কিন্তু আমি তো ভাই জানি না কিছুই যে কী হতে যাচ্ছে, কারণ আমার কাছে তো লিখিত কোনো কিছু নেওয়া হয়নি। আমি এই কবিতা যখন আসলো সেদিন, আপনারা রুম্মানা জান্নাতকে চেনেন, আমরা একসঙ্গে থাকি, তো রুম্মানা জান্নাতকে আমি বারবার বলতেছিলাম যে এই কবিতা আসাতে আমি খুশি হতে পারিনি। তো সে বলতেছিল কেন, আমি বললাম দেখো, হাসান রুবায়েতের একটা কবিতা হয়তো বা বাংলা কবিতার বইয়ে এমনি আসতো এক সময়, কারণ আমি এত মানে উড়ে এসে জুড়ে বসা লোক না, কিন্তু দেখো এই কবিতাটা এই বইয়ে আসার জন্য হাজার হাজার মানুষের রক্ত দেওয়া লাগলো, তো এত এত রক্তের বিনিময়ে যদি আমার একটা কবিতা আসতে হয়, তা আমি সেই কবিতা নিয়ে কেমনে খুশি থাকি। আমি এটাকে বলছিলাম যে আমি কিন্তু আসলে ওই অর্থে খুশি না, হয়তো 20-30 বছর পরে হয়তো আমাকে এমনিই পড়ানো হতো, 40 বছর পরে তো আমাকে এমনিই পড়ানো হতো, উপায় নাই, পড়াতেই হবে, আমি জানি। হ্যাঁ, কিন্তু যেটা হলো কি জানেন, যে হাজার হাজার মানুষের রক্ত দেওয়ার পর হাসান রুবায়েতকে এখানে বসানো হলো, ঠিক আছে, আমি ভাই কেমনে খুশি হব আপনি একটু বলেন। মানে এত এত মানুষের রক্তের বিনিময়ে আপনি কবিতা, এটা কোনো কথা, এটা তো হইতে পারে না। যার কারণে আমি কিন্তু এটা নিয়ে খুশি হতে পারিনি। কিন্তু বাংলাদেশের জনগণ, আমার ধারণা তাদেরকে যদি ঠিকঠাক মতো বোঝানো যায়, আমি কিন্তু একটা কথা সবসময় বলি, আমি আসলে পিপলের লোক, ঠিক আছে, আমি জনতার লোক, এবং আমি জনতাকে কখনোই মনে করি না জনতা ভুল করে, ঠিক আছে। আপনি তো অনেক কিছুই বলতে পারেন এটার সাপেক্ষে, কিন্তু আমি মনে করি না যে জনতা ভুল করে। তো এখন যেহেতু আমি একটা সভরেইন, আমি একটা স্টেটের সভরেইনিটি মনে করি তার জনগণ, সো আমি মনে করতেছি যে যারা আসলে সোকল্ড লিটারেট বলে নিজেদেরকে দাবি করতেছেন, তাদের যে আসলে বাংলা ভাষা সম্বন্ধে কোনো পড়ালেখাই নাই, ঠিক আছে, এইটা একদম ভাই আমি নিশ্চিত হয়ে গেছি ওই দিন। হ্যাঁ, যার কারণে এই আলাপগুলো আসে আর কি। চমৎকারভাবে বললেন ভাই। আসলে এই জায়গাগুলোতে আমি আসলে ধরতে চাচ্ছিলাম যে ধরেন এই যে ভাষার যে পলিটিক্স, বা ধরেন আপনি যে কথাটা প্রায়ই বলেন যে পূর্ব বাংলার ভাষা নাই, তো এইটা অনেক সময় আমাদের সোসাইটিতে মিসরিড হয়। আবার যেইটা মানে এই যে ধরেন এই যুক্ত বাংলার সময়ের গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের যে নির্মিত ভাষা, সেটাই যে এখানে ক্যারিড হয়ে গেল। বা ধরেন আমরা মাঝে মধ্যে একটা কথা বলি না ভাষা নিয়ে, যে বাংলাদেশ যদি স্বাধীন হয় তাইলে ও কালচার হারাবে, আর কালচারটা থেকে যাবে হচ্ছে ওপার বাংলায়। তো শেষ পর্যন্ত তো ধরেন এই আলাপ থেকে এই যে আপনি যে এনসিটিভির উদাহরণ দিলেন, সেটাই তো দেখতে পাই। তাহলে অভ্যুত্থানের পরে তো এইটাও আমাদের মনে একটা স্টেক হওয়া উচিত যে আমরা আসলে
এই আমাদের ভাষাটারে ফিরে আনতে পারে কিনা? হ্যাঁ, নিশ্চয়ই। আপনি দেখেন যে ওই যে অনেকেই বলে না যে আমরা আসলে ৭১-এ আমরা স্বাধীনতা পাইছিলাম বা আমরা স্বাধীনতা অর্জন করছিলাম, ঠিক আছে, থ্রু আমাদের মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধ, যেই নামেই বলুক, এটা তো আমরা অর্জন করছিলাম। এবং এখন যেটা বলতেছে যে আমরা আসলে কাইন্ড অফ ভারতের যে হেজিমনি বা কলকাতার যে হেজিমনি, আপনি যদি এটা পলিটিক্সে চিন্তা করেন, স্টেটে চিন্তা করেন, তাহলে এটা দিল্লির হেজিমনি। আর আমি যদি কালচারে চিন্তা করি, এটা আসলে কলকাতার হেজিমনি। এখানে আমরা বলছি যে আমরা ধরেন আমাদের অনেকেই এরকমটা বলে থাকেন যে আমরা আসলে আমরা মুক্তি পাইলাম আসলে ভারতের এই হেজিমনি থেকে। যদিও আসলে আমরা মুক্তি পাইছি কিনা এটা নিয়ে আমার হয়তো আরো সময় লাগবে। কিন্তু কলকাতার হেজিমনি থেকে যে আমরা মুক্তি পাইছি বলে আমি মনে করতেছি এটা আসলে না। হ্যাঁ, কারণ হলো যে ভাষা, যেটা আপনি দেখেন এটার অনেক পুরনো লিগেসি আছে এটার। ধরেন আবুল মনসুর আহমদরা কিন্তু, যেমন বাংলাদেশের কালচার, যেটা মনে হয় আগে পাকিস্তানের কালচার বলে বইটার নাম ছিল, তো বাংলাদেশের কালচারে উনি যেভাবে ধরেন একদম লাইন বাই লাইন উনি বলে যাচ্ছেন যে কালচার কী হওয়া উচিত, এখানকার ভাষার ভঙ্গি কী হওয়া উচিত, কী হওয়া উচিত না হচ্ছে, সব কিছু কিন্তু আসলে তখনকার যারা লিটারেচার যারা করছেন খুব সচেতনভাবে তারা কিন্তু এগুলো বলে ফেলছিলেন। বাট এটা করা হয়নি। কেন করা হয়নি? কেন তারা আসলে আইডেন্টিফাই করতে পারলেন না যে বাংলাদেশের মানুষের লিঙ্গুয়া ফ্রাঙ্কা একটা হইতে পারে? ঠিক আছে, এটা যে ক্যালকেশিয়ান বা কলকাতার লিঙ্গুয়া ফ্রাঙ্কাই বা কলকাতার ভাষায় যে আমার লিঙ্গুয়া ফ্রাঙ্কা হবে, এরকম তো না। কারণ আমার এখানে অঞ্চলে কিছু অঞ্চলের মানুষ কলকাতার মতো করে কথাবার্তা বলেন, ঠিক আছে, কিন্তু একটা বড় অংশই কিন্তু আসলে ওইভাবে বলেন না, ঠিক আছে। একটা বড় অংশের কাছে আসলে তার ভাষা একটু ভিন্ন রকম। সো এখানকার কমন ল্যাঙ্গুয়েজ কীরকম হওয়া যাইতে পারে, এটা কিন্তু আপনি 71-এর পরেই কিন্তু এই ধরনের কমিশন গঠন কইরা আপনি কিন্তু এটা করতে পারতেন। আপনার মনে পড়বে নিশ্চয়ই কামাল আতাতুর্কের কথা। উনি দেখবেন যে উনি ক্ষমতা আসার পরে কিন্তু ওদের লিপি পর্যন্ত চেঞ্জ করে ফেলছে, তুরস্কের সেই লিপি কিন্তু এখন লেখা হচ্ছে। আগে সম্ভবত আরবি লিপিতে সম্ভবত টার্কিরা করতো, লিপি চেঞ্জ করে ফেলছে কিন্তু এক রাতে, ধরেন এটা কলমের খোঁচায়। হ্যাঁ, সেই লিপি কি চেঞ্জ হয়নি? হয়েছে কিন্তু। তা আপনি কিন্তু একটা কমিশনের মাধ্যমে আপনি বাংলাদেশের সব ধরনের মানুষকে এঙ্গেজ করে আপনি কিন্তু জনতার ভাষাকে কিন্তু এখানে আপনার ভাষা কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনি কিন্তু ডিবেটের মাধ্যমে আপনি একটা কমন ভাষায় পৌঁছাতে পারতেন, যেটাকে আমি কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ বলছি, যোগাযোগের ভাষা। এখন লিটারেচারে সাহিত্যিক কে কী করবে সেটা তার ব্যক্তি স্বাধীনতা, তো ওটা কিন্তু করতে পারতো, বাট তারা করেননি, ঠিক আছে। এটা করেননি, তারা হয়তো গায়ে লাগাননি। তারা মনে করছে যে আমরা তো আসলে একটা বাংলা তো ইনহেরিট করি, এটা তো আমাদের আছে, তো হুদা এটা নিয়ে আমার, বা ধরেন সে হয়তো সেই হেজিমনিটাতে এমনভাবে আক্রান্ত ছিল, এটা ভাইরা যে ভাবা যায় সেটাও হয়তো সে ভাবে। দেখেন 7ই মার্চে যে শেখ মুজিবুর রহমানের যে ভাষণ, আপনি যদি এই ভাষণটাও যদি চিন্তা করেন, ঠিক আছে, ওইখানে আপনি কোন ল্যাঙ্গুয়েজে বলতেছেন, ঠিক আছে, ওখানকার ক্রিয়াপদ আর আমার ক্রিয়াপদের মধ্যে কিন্তু পার্থক্য নাই, ঠিক আছে। দাবায়া রাখতে পারবা না, এই যে দাবায়া, হ্যাঁ, পারবা না, তো এই যে ক্রিয়াপদের যে ব্যবহারগুলা, এগুলো কিন্তু ধরেন যেহেতু টেক্সট হিসেবে শেখ মুজিবের ওই ভাষণটা কিন্তু ইম্পর্টেন্ট টেক্সট, কারণ হচ্ছে যে বাংলাদেশ অলরেডি টেক্সটের সঙ্গে পরিচিত। হ্যাঁ, এখন এটা আওয়ামী হেজিমনি কিনা হ্যানত্যান কিনা আমি ওই আলাপে যেতে চাচ্ছি না। আমার আলাপটা হচ্ছে যে 7ই মার্চের যে ভাষণটা, সেই ভাষণটা কিন্তু আপনি মোটামুটি বোঝাই যায়। এবং ওই ভাষণে কি সারা বাংলাদেশের মানুষ শোনেনি? তারা কি বোঝে নাই? তারা কমিউনিকেট করছে তো। সো আমি বলতেছি কি জানেন, যে ল্যাঙ্গুয়েজ আসলে ছিল, আছে, এইটাকে আসলে 71 মিস করে গেছে। হ্যাঁ, 71 মিস করে, এটা আসলে তখনও সে তার যে ধরেন ইয়েটাকে সে আসলে কলকাতার কাছে দিয়ে রাখছে। হ্যাঁ, তো আমার এটা নিয়ে একটা অবজারভেশন আছে, সেটা হলো যে বেঙ্গলি ন্যাশনালিজমের যে আপনার বা বেঙ্গল রেনেসার যে আলাপ, সেই আলাপকে আসলে এরা ক্যারি করছে, বুঝছেন ব্যাপারটা কীরকম আমি বলি। কলকাতা বা পশ্চিমবঙ্গ নিজে যেহেতু একটা স্বাধীন দেশ হইতে পারে নাই, তাকে তো আসলে দিল্লির তাবেদারি করতে হয়, বা তাবেদারি শব্দটা আমি না বলি, ওরা তো নিজেরাই তাদের ফেডারেল কিছুটা হয়েছে। হ্যাঁ, তো ওরা ওদের মতো করে, কিন্তু ওদের তো খায়েশ বা ওদের তো ওদের যে ইন্টালেকচুয়াল, তাদের তো খায়েশ ছিলই যে এরকম একটা কিছু একটা হোক। ওরা সেটা পারেনি, পারছে কে? বাংলাদেশ। এই জন্য ওরা, বুঝছেন, ওদের ইন্টালেকচুয়াল প্রপার্টিসগুলো আমরা কোনো না কোনোভাবে ইনহেরিট করছি। এবং ব্যাপারটা এরকম হয়েছে যে আমি নিজে ডাক্তার হইতে পারিনি, কিন্তু আমার পোলারে আমি ডাক্তার বানাবো। ঘটনা বুঝতে পারছেন? ওরা আসলে বাংলাদেশের মধ্য দিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদ যে এরা স্বপ্ন দেখে, ওরা নিজেরা কিন্তু করে না। আপনি ইন্টারেস্টিং কাণ্ড দেখেন, আপনি কলকাতায় আপনি দেখাইতে পারবেন যে দুর্গাপূজা ছাড়া আসলে
খুব বড় বড় আপনার ওখানে কোনো উৎসব আছে? ভাই আমাদের আছে, আমাদের দুর্গাপূজা আছে, আমাদের 2টা ঈদ আছে, আমাদের শবে বরাত আছে, ঠিক আছে, আমাদের আরও যে জনগোষ্ঠী তাদেরও বিভিন্ন উৎসব আছে, যদি আমরা সেগুলোকে আরও ইনক্লুসিভ ওয়েতে দেখাই। আমাদের কিন্তু দেখেন আমাদের 2টা ঈদই তো বিশাল ঈদ, এবং আমাদের ধরেন যে পূজা, এটা কিন্তু বিশাল মানে পার্বণ, এটা পশ্চিমবঙ্গ থেকে বেশি প্যান্ডেল হয় এখানে। হ্যাঁ, তাহলে আপনি খেয়াল করে দেখছেন যে ওর তো উৎসবই নাই রে ভাই, ঠিক আছে, ওর কিন্তু উৎসব নাই। হ্যাঁ, ইভেন পয়লা বৈশাখ আপনি চিন্তা করে দেখেন, পয়লা বৈশাখ আমরা যেভাবে এখানে উদযাপন করি, সেলিব্রেট করি, সেটা নিয়ে অনেক তর্ক থাকতে পারে যে আমরা কিভাবে করব। ভাই এটা আমাদের আলাপ, আমার বাড়ি আমি কিভাবে সাজাবো এটা আমার আলাপ, ঠিক আছে। এই আলাপে আমরা একে অপরের সাথে ঝগড়াও করতে পারি, গালাগালিও করতে পারি, মারামারিও করতে পারি, ঠিক আছে। এটার স্টেক আমি অন্য কাউকে দিতে চাই না। কিন্তু দেখেন ওর ওখানে কিন্তু ওরা এত বাঙালি জাতীয়তাবাদ, এত বাঙালি, কিন্তু ওর ওখানে কিন্তু আপনি এটা করা হয়নি, ওরা আমাদের দেখে শিখছে। তো আমি বলতেছি কি জানেন, যে কালচার কিন্তু আমাদের আসলে অনেক মানে জিন্দা কালচার আমাদের আছে, ওদের কিন্তু জিন্দা কালচার বলতে গেলে এখনো একটাই, সেটা হচ্ছে পূজা, ঠিক আছে। তো আমি বলতেছি কি জানেন, যে দেখেন এই যে ওরা, অথচ ওদের কাছ থেকে আমার ধরেন কালচারাল হেজিমনি বা চিন্তাটা আমার ধার করতে হইতেছে, ঠিক আছে। তো আমি মনে করতেছি যে এইটা আসলে 71-এর পরে এটা ফয়সালা হয়নি, 24-এর পরেও এই ফয়সালার দিকে কারোর কোনো মনোযোগ নাই, বিশেষ করে স্টেটের পক্ষ থেকে। হ্যাঁ, তো আমার কেন জানি মনে হচ্ছে পিপলের পক্ষ থেকে তো এক ধরনের ফয়সালা হইছে, পিপল ফয়সালা দিয়ে দিছে ভাই। কারণ আমি যখন আমি যে ল্যাঙ্গুয়েজে ধরেন আমি যে ল্যাঙ্গুয়েজে স্লোগান লিখছি, এই ল্যাঙ্গুয়েজ কোত্থেকে পাইছি? পিপলের ল্যাঙ্গুয়েজ, এবং পিপল যেটা অ্যাকসেপ্ট করতেছে এবং যেইভাবে এটা ছড়াইছে সেটাই তো প্রমাণ করে যে পিপল এটা। ভাই আপনি ওই যেটা হচ্ছে আপনার পরে যে মানে রিফাব্রিস্ট যে দেয়াল, এগুলো না, যে দেয়ালগুলো আমাদের আগে লেখা হয়েছিল 5ই আগস্টের সময় বা তার আগে, সেই দেয়ালগুলো আপনি একটু দেখেন, ঠিক আছে। বাংলাদেশের মানুষ তার যে আপনার যে কি বলে, মানে তার যে আকাঙ্ক্ষা, তার যে ভাষার আকাঙ্ক্ষা, তার যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, তার যে মুক্তির আকাঙ্ক্ষা, সে সব কিছু ব্যক্ত করে ফেলছে, ঠিক আছে। মানে তারপরেও আপনার কিন্তু টনক নড়ে না, ঠিক আছে। আমি যে কারণে যে তখন বললাম না যে বাম যারা রাজনীতি করেন তাদের দেয়ালে যে ভাষা, তাদের দেয়ালের যে লিপি, আচ্ছা ওটা তো আমি জানি, আমরা জানি। এবার আমি আপনাকে বলি, আমি হচ্ছে যে কিছুদিন আগেও সম্ভবত মনে হয় আমি আজিজের সামনে দিয়ে, আমি ওই এলাকায় খুবই কম যাই, আজিজের সামনে রিক্সা দিয়ে আমি যাচ্ছি, আজিজের অপোজিটে যে ঢাকা ইউনিভার্সিটির যে দেয়ালটা আছে, হল একদম সীমানা যে দেয়ালটা, ওইখানে আমি দেখলাম নানান ধরনের সব ধরেন আপনার ক্যালিগ্রাফিক স্টাইলে কি সব লেখা হয়েছে। তো মেবি এটা শিবির লিখছে, আমি যেটা পরে জানলাম, বা মেবি নট, ঠিক আছে, কে লিখছে এটা আমার দেখার বিষয় না। আমি দেখলাম কি জানেন, এই সেই 90s-এর লিপি, 90s-এর কথাবার্তা, ঠিক আছে। দেখেন আমাদের এখানকার, আমি মনে করি 24-এর পরে সরকারের এটা করা উচিত যে লিপি আপনি দেখেন কাঁচা হাতের যে লেখাটা দেয়ালে যেটা আমরা পাইছি, সেই লিপিটাকে কিন্তু একটা লিপি হিসেবে সরকারের করা উচিত, মানে এটার যাচাই বাছাই করে যে কাঁচা হাতের লেখায় 24-এর লিপি ছিল এটা। আসলে আমরা কিন্তু একটা লিপিও পাইছি, আপনি খেয়াল করে দেখেন। আপনি যদি আমার হচ্ছে যে আমরা কথা বলি কেননা নিরাপত্তা ফ্যাসিস্টের ভাষা যে বইটা, আপনি ওই বইয়ের যে নামটা, এই নামটা দেখবেন আপনি একজনের হাতের লেখার নাম, এটা কোনো একটা দেয়ালে লেখা হয়েছিল। আমি হচ্ছে ওই দেয়ালের একটা ছবি আমার কাছে ছিল, পরে রাজীব দত্ত যখন এটা করেন, আমি বলছিলাম যে ভাই এইটাকে করে রাখেন, কারণ আমার কাছে মনে হয়েছে যে এটাই 24-এর লিপি, এটা ঠিক আছে, সিগনেচার লিপি। তাই আপনি যদি মানে বামরা যদি এখনও ধরেন সেই সুন্দর ভাষায় সুন্দর লিপিতে যদি লেখেন, এটা তাদের সিগনেচার, আমার নিয়ে এদের ক্রিটিক নাই। বা শিবির যদি এখনও ধরেন তাদের ওই 90s-এর ওই করেন, এটা নিয়েও আমার নাই। কিন্তু আমি একজন ধরেন পোয়েট বা একজন চিন্তক হিসেবে কিন্তু আমি চিন্তাই করি যে আমি এখনকার জিনিসটারে করি। হ্যাঁ, তো আমি মনে করতেছি শুনেন যে বাংলাদেশের ভাষার যে চিন্তাটা, এটা বাংলাদেশের সাধারণ মানুষকে এখানে কখনো স্টেক দেওয়া হয়নি, ঠিক আছে। কিছু মানুষ চিন্তা করছে যে এটাই আমাদের ভাষা হওয়া উচিত, ঠিক আছে, সেটাকে তারা ভাষা হিসেবে চাপাই দিছে। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের মানুষ আসলে কোন ভাষায় পড়তে চায়, বাংলাদেশের মানুষ কোন ভাষায় কথা বলতে চায়, কোন ভাষায় সে তার কবিতা করতে চায়, এটা কিন্তু বাংলাদেশের মানুষকে স্টেট আসলে তাকে সম্মানই করেনি, ঠিক আছে। তো এইটা কিন্তু আসলে ভাই এখন এটা হইতেছে, আমি জানি না বাংলাদেশ এটা কবে বুঝবে। এই প্রসঙ্গে একটা খুব সাহসী প্রকল্প আপনার, যে কাজটা আপনি শুরু করছিলেন, কোরআন অনুবাদের প্রকল্প, এবং সেইটাকে আপনি বলতেছিলেন যে মানুষের ভাষায় বলতে চান। কিছু কিছু অংশ ফেসবুকে একটু একটু করে দিছেন, এবং সেইটা তো মানে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো আর কি। একটু জানতে চাই।
আচ্ছা, এটা হয়েছে কি, আমি আসলে রমজানের মধ্যে আমি ভাবলাম যে কোরআন শরীফ পড়ব। রমজানে যেটা বাংলাদেশের মানুষের তো একটা আলাদা একটা থাকে যে রমজান আসলে তারা কোরআন বেশি পড়ে, নামাজ বেশি পড়ে। তো আমি ওই জায়গা থেকে কিন্তু আমি চিন্তা করছিলাম যে আমি কোরআনটা পড়ব। তো আমি কোরআনের আমার কাছে বেশ কয়েকটা অনুবাদ ছিল, তো আমি অনুবাদগুলো পড়া শুরু করলাম। পড়া শুরু করতে গিয়ে আমি দেখতেছি যে অনুবাদের যে ভাষাটা, যে বাংলা ভাষা, এই বাংলা ভাষা আমি নিজেই বুঝি না। আচ্ছা, এখন আমি বুঝি না এর মানে কি এই যে আসলে ওই ভাষা খারাপ? না, তা না। আমি বুঝি না বলতে আমি বুঝাচ্ছি যে যেহেতু বাংলা ভাষা চর্চার একটা দীর্ঘদিনের হিস্ট্রি আমার আছে, বাংলা সাহিত্য চর্চার একটা দীর্ঘদিনের হিস্ট্রি আমার আছে, তো সেই হিস্ট্রি থাকার পরেও আমি আসলে নিজেই এই বাক্যগুলো ঠিকঠাক মতো বুঝতে পারতেছি না, বা আমার বুঝতে কষ্ট হচ্ছে। তো তখন আমি চিন্তা করলাম যে তাহলে নিশ্চয়ই বাংলাদেশের যারা সাধারণ মানুষ বলতে অক্ষর জ্ঞান সম্পন্ন মানুষ, যারা শুধু পড়তে পারেন, হ্যাঁ, তারাই কিন্তু বেশিরভাগ চিন্তা করেন যে রমজানে আমি একটু আলাদা এফোর্ট দেই। বা ধরেন শিল্প সাহিত্যের সঙ্গে তার পরিচয় নাই, সে করে না, সে খেটে খাওয়া মানুষ, তার এই শিল্প সাহিত্য তার আসলে পছন্দের কিছু না, কিন্তু সে কোরআনটা পড়তে চায় এবং বাংলায় পড়তে চায়। সে তো পড়তে গিয়ে ভাই নাকানে চুপনি খাবে। অর্থাৎ তার ভাষায় কিন্তু কোরআনটা তর্জমাই হয়নি আসলে। তখন আমি খেয়াল করলাম, কারণ আমি 3-4টা তর্জমা তখন অলরেডি সংগ্রহ করছি, আমি ফেসবুকে নিয়ে পোস্টও দিয়েছি, বিভিন্ন মানুষ আমাকে হেল্প করছেন। তখন আমি দেখলাম যে এটা হয়নি। আচ্ছা ফাইন, আমি যেহেতু একটু উর্দু পড়তে পারি, মানে পড়তে পারি এবং লিখতে পারি, ভালো পারি না, কিন্তু মোটামুটি চলে যায় আর কি, হয়তো এর ওর সহযোগিতা নিয়ে আমি মোটামুটি একটা কাজ করতে পারি। আমি বলছিলাম আমি উর্দু, আচ্ছা আমি এখানে একটু বলি, সেটা হলো আমি পড়তেছিলাম আপনার মারিফুল কোরআন নামে যে কোরআনটা এখানে অনেক বেশি মানে সাধারণ মানুষের মধ্যে এটার অনুবাদ অনেক বেশি প্রচলিত। মারিফুল কোরআনের আমি অনুবাদটা পড়তেছিলাম। তো যেমন ওইখানে একটা শব্দ আছে, আমি একটা আয়াত বলি, যে ধরেন একটা আয়াত আছে এরকম যে লাতারাউন্নাল জাহিম, এরপর আছে সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। তো লাতারাউন্নাল জাহিম মানে তোমরা অবশ্যই তোমরা জাহান্নাম দেখতে পাবে। এরপরে সুম্মা লাতারাউন্নাহা, হা মানে আসলে ওইটা মানে জাহান্নামটা, তোমরা জাহান্নামটাকে দেখতে পাবে আইনাল ইয়াকিন। এখন আমি দেখতেছি কি এটা বাংলা করছে কি জানেন, মানে ওই মারিফুল কোরআনে যে তোমরা জাহান্নামকে দেখতে পাবে দিব্য প্রত্যয়ে। এখন আমি চিন্তা করতেছি হোয়াট ইজ দিব্য প্রত্যয়। আচ্ছা, দিব্য প্রত্যয় কী আসলে? এখন এই দিব্য প্রত্যয় বোঝার জন্য কিন্তু আপনার ভাই লিটারেরি একটা লিগেসি দরকার হবে। আপনার যদি প্রচুর পড়াশোনা না থাকে, বা আপনার যদি ভালো বাংলার সাথে যুক্ত, ভালো বাংলা কিন্তু আবার আরেক ফাইজলামি আলাপ, হ্যাঁ, তো আমি লিটারেরি এটা ওইভাবেই বলতেছি, কোট আনকোট আর কি। তো এই ভালো বাংলার সাথে আপনার পরিচয় থাকা লাগবে, আপনার বঙ্কিম পড়া থাকা লাগবে, আপনার ফোর্ট উইলিয়ামের যে প্রকল্প, এই সমস্ত জিনিসের সাথে আপনার যোগাযোগ থাকা লাগবে, না হলে ভাই আপনি দিব্য প্রত্যয় বুঝবেন না। এখন আমি তখন চিন্তা করলাম, দেখো ওকে ফাইন, আরও দু একটা দেখি, আরও দুটাতে দেখলাম যে তারা ধরেন এরকমটা লিখছেন যে চাক্ষুষ দৃষ্টিতে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, একটু কাছাকাছি আসা গেল। বাংলাদেশের মানুষ এটার সাথে, তাও যারা পড়াশোনা একটু ভালো পড়াশোনা করছে বাংলা, তাদের সাথে এটা একটু যায় দাও। এইবার আমি বলছেন আমি হয়তো উর্দু বের করলাম, ওই মারিফুল কোরআনেরই যে উর্দু দেখে কি জানেন, যে উর্দুর ভাষাভাষী যে সে ভাই 9-10 পাস করলেই ওটা বুঝে ফেলবে। ধরেন হয়তো এরকমটা আছে যে ইয়াকিন কি আখোসে, হ্যাঁ, যে তোমরা আসলে একদম এমনভাবে দেখবা যেন নিজের নজরে দেখতেছো, মানে একদম ধরেন যে মানে বিশ্বাসের যে নজর, ঠিক আছে, তুমি এই নজরে দেখতে পাবা। হ্যাঁ, এখন দেখবেন আমি তখন চিন্তা করলাম কি জানেন, আরে উর্দু তো ইজি আমার বাংলা তর্জমার চাইতে। এবং আমি তখন ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম এরকম যে যারা খুব সাধারণ মানুষ, মানে সাধারণ মানুষ বলতে আমি দুই সাধারণ মানুষের কথা বলতেছিলাম, যে পাকিস্তানের সাধারণ মানুষ বা উর্দু ভাষাভাষী সাধারণ মানুষ আর বাংলা ভাষাভাষী সাধারণ মানুষ, এই দুই সাধারণ মানুষের কাছে যদি 2টা কোরআনের অনুবাদ দেওয়া হয়, সে ওরটা বেশি আগায় থাকবে। কারণ কি? এই কারণের পিছনে আসলে আমি ছুটতেছি। তখন আমার মনে হলো যে আমার দেশের যে মানুষের ভাষা, সেই ভাষায় তো আসলে এটা অনুবাদ করা যায়।
আমি খুব ভালো আরবি পারি না। ভালো আরবি পারি না মানে আসলে ওই অর্থে আরবি পারি না। আমি আরবি পড়তে পারি, একটু একটু লিখতে পারি। একসময় বেশ ভালোই পারতাম, যেহেতু আমি মাদ্রাসায় পড়ছি। অনেক বছর এটার সঙ্গে আমার ইয়ে না থাকার ফলে এটা আমার হয়নি। কিন্তু আমি আসলে আপনার ফার্স্ট আরবি, আমি ধরেন আরবি তো আসলে কোরআন তো একটাই। আমি পরে কী করছি, আমি আসলে বাংলা 4-5টা অনুবাদ, 2-3টা ইংরেজি অনুবাদ, 2-3টা আপনার হচ্ছে যে উর্দু অনুবাদ, হ্যাঁ, এইগুলো হচ্ছে, তারপর তাফসির, হ্যাঁ, এগুলো ঘেটে 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 আমি আসলে অনুবাদ করা শুরু করলাম। তো আমার অনুবাদটা কিন্তু আসলে বলাই বাহুল্য যে আমার অনুবাদটা আসলে ফার্স্ট হ্যান্ড অনুবাদ না। আমি আসলে আরবি থেকে অনুবাদ করতেছি না, যেহেতু আমি আরবিতে বিশেষজ্ঞ না। আমি যেটা করতেছি সেটা হলো, যেহেতু অনেকগুলো অনুবাদ এখানে আমার সামনে আছে এবং আমি তাফসিরটা দেখতেছি, যে আবার তাফসির আবার একটাও না, আমি 2-3টা তাফসির দেখতেছি। দেখে তখন আমি ঠিক করতেছি যে আচ্ছা ঠিক আছে, এটা তাহলে অনুবাদটা এরকমটা, এই বাংলাটা এটা হইতে পারে। আমি আসলে বাংলা থেকেই বাংলা করতেছি বলা চলে, ঠিক আছে। যেটা আপনার অ্যাকিউরেসির জন্য আমি হয়তো আরও টেক্সট দেখতেছি অন্যান্য ভাষার, এবং আমার ইচ্ছা আছে যে আমি যদি এই কাজটা করতে পারি, অন্তত আমপারাটা, আমি এটা বাংলাদেশের কোনো যারা ইসলামী একাডেমির যারা হচ্ছে খুবই দক্ষ এবং যোগ্য লোক, তাদেরকে দিয়ে আমি এটা আবার রিভিউ করাবো। রিভিউ করায়া তারপর তারা যখন আমাকে বলবেন যে এই জায়গাগুলো চেঞ্জ করা উচিত, এই জায়গা আপনি ঠিক করেননি, এই জায়গাটা আরও এভাবে দেখা উচিত, ঠিক আছে, তখন আমি এটাকে, আমার চিন্তা আছে পাবলিশ করার। ফেসবুকে আমি যেটা দিছি এটা আসলে আমি ওই যে নতুন কোনো কিছু করলে হয়তো দিতে থাকি, ওইটা আসলে একটা খসড়া, ওইটার অনেক পরিবর্তন হইতে পারে, কিন্তু আমি নিজের থেকে এটা করতে চাই না। হ্যাঁ, যেহেতু আমি তো এই স্কুলের লোক না, আসলে আমি এই অথরিটি নিতেও পারি না। তাদেরকে দেখানোটা আমি মনে করতেছি যে এটা আসলে সমাজে ধরেন কোনো একটা ঝামেলা ক্রিয়েট করবে না। ভাই, আমরা মোটামুটি আলাপটা একটু গুছিয়ে আনি। আপনার সাথে আসলে অনেক গল্প করার আছে। নিশ্চয়ই আমরা পোস্টের সামনের দিনগুলোতে আপনারা পাবো। যেই জায়গাটায় এসে আমরা পৌঁছাইলাম, মোটামুটি এই যে পিপলের যে ল্যাঙ্গুয়েজ হয়ে ওঠা, সেই বিষয়টাতে আপনি খুব ভালোভাবেই বললেন। পোস্ট হাসিনা রেজিমে যে ধরেন এক ধরনের একটা মৌলবাদের উত্থান ধরনের একটা যে কথা শুনতে পাই আমরা, একটা তো ক্রিটিক্যালি দেখার একটা সুযোগ আছে এটারে, আবার লিবারালি দেখারও সুযোগ আছে এটারে। তো সব মিলে আসলে কেমন পরিস্থিতি দেখতেছেন এখন? খুব কি খারাপ অবস্থা, বা আপনার নজর কি? আমি আসলে এটাকে খারাপ অবস্থা বলি না। আমি মনে করি এটা ট্রানজিশনাল টাইম, ঠিক আছে। এখন যে কোনো বর্গই বা যে কোনো পিপল তার স্টেক বুঝে নিতে চাইবে, কারণ এতদিন তারা সবাই অপারেশনের মধ্যে ছিল, ঠিক আছে। সো যে যার মতো করে তার স্টেক সে বুঝে নিতে চাইবে, এটা হলো সহজ আলাপ, সোজা কথা। এখানে গালাগালি চলবে, এখানে কাটাকাটি চলবে। আমি কাটাকাটি অর্থে বলতেছি না, মাস মার্ডার বলতেছেন না, বলতেছি না, হ্যাঁ, না, কারণ শব্দ ব্যবহারে থাকা উচিত। তো আমি বলতেছি, যেহেতু ধরেন সে তার স্টেক বুঝে নিতে চায়, সবাই আসলে এখন দৃশ্যমান, হ্যাঁ, সবাইরে দেখা যেতেছে। এটা ভালো, বাংলাদেশের ডেমোক্রেসির জন্য এটা ভালো। কারণ এই যে আপনার সামনে আসাতে যেটা হবে, সবাই সবার সঙ্গে হয়তো ইন্টারেক্ট করতেছে, কথা বলতেছে, হ্যাঁ, এইটা। কিন্তু ঝামেলা আমি আসলে যেটা দেখতেছি সেটা আসলে যে এই যে স্টেক হোল্ডাররা, তাদের মধ্যে আসলে পারস্পরিক ডায়ালগ দরকার। এই ফেসবুকে বা ধরেন কোথাও কাদা ছোড়াছুড়ি না কইরা তাদের আসলে পরস্পরের সঙ্গে আলাপ করা দরকার। আমার মনে হয় যে গণ অভ্যুত্থান থেকে হাসিনাকে খেদানোর পর থেকে আমরা আসলে যেন আরেকটা হাসিনা না হয়ে উঠি। কীভাবে? হাসিনা কিন্তু কারো কথা শুনতো না, সে নিজে যা মনে করতো সে তাই করতো, ঠিক আছে। আমার এখন সেটা করা যাবে না। আমাকে এখন আসলে আমি যার বিলিফকে আমি মনে করি যে ও আসলে জাহান্নামে যাবে, এটা আমার মনে করা, আমি সেটা মুখেও বলতে পারি, এই বলার অধিকার আমার হয়তো আছে। ওই হয়তো আমারে বলবে যে তুইও জাহান্নামে যাবি, ফাইন, বলা বলি হোক। কিন্তু আমি চাই যে আসলে প্রত্যেকে তার টেবিলে বসুক, আলোচনা করুক, তারা তাদের কথাগুলো বলুক। দেখবেন তখন আসলে যেটা হয় কি, এই যে যারা এগুলোর ফলোয়ার, তারাও তখন আসলে এক ধরনের একটা পাবে যে আমাদের নেতারা যেহেতু বুঝতে পারতেছে, সুতরাং আমরা একটু ওয়েট করি, একটু ধৈর্য ধরি। তো আমার মনে হয় এটা খুবই ইম্পর্ট্যান্ট। আর মৌলবাদের উত্থান, এই বাক্য বন্ধ ছিল আমার কাছে একটু প্রবলেমেটিক মনে হয়। কারণ ধরেন যে এই যে র্যাডিক্যাল, হ্যাঁ, আমি দেখছি যে আপনার এইটা র্যাডিক্যালের বাংলা করা হইতেছে মৌলবাদ বা এই সেই হ্যান ত্যান। আমার এটা নিয়ে একটু ঝামেলা আছে। আমি বরং র্যাডিক্যাল ইসলাম বলে যে ব্যাপারটাকে বলা হয়, আমি এটাকে একটু অন্যভাবে তর্জমা করতে চাই। আমি এটা বলতে চাই তার কনটেক্সট দেখে, সে আসলে কি, কারা এটা করতেছে, বা উগ্রবাদ, হ্যাঁ, বিশেষ করে উগ্রবাদ শব্দটা, যে ইসলামী উগ্রবাদ, হ্যাঁ, তো এই উগ্রবাদ শব্দটাকে বা ইসলামী উগ্রবাদ যখন বলা হচ্ছে, এইটাকে আমি আসলে একটু অন্যভাবে তর্জমা করতে চাই। আমি দেখতে চাই যে কারা আসলে
আপনার সোসাইটিতে ঝামেলাটা করতেছে, কাদেরকে আপনি এই র্যাডিক্যালিস্ট বলতেছেন? আমি তখন দেখতে চাই যে এদের আসলে হিস্ট্রি কী, এরা আসলে কোত্থেকে আসছে, এদের উদ্দেশ্য কী, এদের মানে নিশ্চয়ই তো এদের একটা সিলসিলা আছে। আমি ওই সিলসিলা বুঝে তারপরে এই অনুবাদটা করতে চাই। না হলে যেটা হয়েছে কি জানেন ভাই, আমি মুসলমান, আপনি কি এখন আমাকে বলবেন যে আই এম রেডিক্যালিস্ট, আই এম টেরোরিস্ট? না, আমি তো টেরোরিস্ট না। আপনি বললেও তো আমি এটা মেনে নেব না, ঠিক আছে? সো আমি এটাকে, যেমন ধরেন আমি কোনো এক জায়গায় করছিলাম একটা যে প্যালেস্টাইনের একটা ওপর বাজবিচারে হচ্ছে আমার একটা অনুবাদ পাবলিশ হয়েছিল। এটা নোম চমস্কির একটা মানে ছোট্ট 7 মিনিটের একটা আপনার একটা ভিডিও। 7 মিনিটের ভিডিওতে উনি বলতেছেন যে প্যালেস্টাইন কিভাবে আপনার এইরকম হইলো। তো উনি যখন দেখাতে চাইতেছেন কি যে আপনার মানে আমেরিকা এবং ইংল্যান্ড তারা আসলে যেটা করছে, তারা আসলে আরব যে সেকুলারিজম, আরব যে ন্যাশনালিজম, এটাকে তারা ভেঙে ফেলে তারা আসলে আপনার উগ্রবাদী মুসলমানদেরকে তারা আসলে ওইখানে পেট্রোনাইজ করা শুরু করছে। উনিও দেখলাম যে প্রথমে অনেক ব্যাখ্যা দিলেন যে না, এলে বলা যাবে না, মুসলমান মানে এটা না। পরে উনিও আবার একই ফান্দে পড়ছেন। আমি তখন ওইখানে অনুবাদ করার সময় আমি হচ্ছে ব্র্যাকেটে দিয়ে দিয়েছিলাম যে শরীয়তপন্থী ইসলামীরা। হ্যাঁ, এখন শরীয়তপন্থী কি, তাহলে কি আমি বেশরীয়তপন্থী? না, আমিও বেশরীয়তপন্থী না। আমি বলছি যে এগুলোকে আসলে একটু অন্যভাবে চিন্তা করা উচিত। ঠাস করে আসলে এই শব্দগুলো বলা একটু মুশকিল। তো আমার ওইটা মনে হচ্ছে যে ধরেন যে মানে বরং যারা আসলে আমাদের ইসলামী যে একাডেমিয়াগুলো থেকে যে সমস্ত তরুণ আলেমরা যারা বের হয়ে আসছেন এবং যারা এখনও ইসলাম চর্চা করেন এবং ইসলামী একাডেমিয়াকেই যারা চর্চা করেন, একাডেমিতে যারা চর্চা করেন, বাইরে না, মানে হয়তো এমন যে আমি যেমন নিজে 4 বছর কমি মাদ্রাসায় পড়ছি, কিন্তু আমি মনে করছি যে আমার কথা তুমি শুনো না, ঠিক আছে? কারণ আমি তোমাকে আসলে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারি না, জ্ঞানের জায়গা থেকেও আমি তোমাকে রিপ্রেজেন্ট করতে পারি না। সো তুমি আমার কথা শুনো না প্লিজ। কিন্তু যে লোকগুলো ধরেন এখন আপনার একদমই হচ্ছে যে প্র্যাকটিসিং একাডেমিয়াতে আছে, তারাই বরং এখানে ব্রিজিং হিসেবে কাজ করতে পারেন। কাউকে আমরা শত্রু বা দুশ্মন আমরা মনে না করি, কারণ প্রত্যেকেই আমরা আসলে সবাই মিলে আসলে আমরা একটা রেজিমকে খেদাইছি, ঠিক আছে? একটা ধরেন একটা ফ্যাসিস্ট রেজিমকে খেদাইছি। সো আমাদের মনে হয় নিজেদের মধ্যে আলোচনা করার যথেষ্ট কমন কিছু গ্রাউন্ড আমাদের এখনও মানে বর্তমান আছে, আই এম শিওর। তো আমি মনে করছি ওই কমন গ্রাউন্ড ধরে যদি আমরা একটু আলাপের টেবিলে বসি, সেটা নারীবাদ নিয়ে হইতে পারে, সেটা আপনার সেকুলারিজম নিয়ে হইতে পারে, সেটা ইসলামিজম নিয়ে হইতে পারে, বাংলাদেশ পন্থা, পাকিস্তান পন্থা, ইন্ডিয়ান পন্থা, সব কিছু নিয়ে আলাপ হইতে পারে। আমি বলছি যে ভাই, আলাপের টেবিলটা ছাইরা আমরা যেন আগেই রাজপথে না নামি, কারণ রাজপথ হচ্ছে ওই পথ যখন কোনো সমস্যার সমাধান না হয় তখন আসলে আমাকে রাজপথে নামতে হয়। কিন্তু আমি মনে করতেছি আমার কাছে সমস্যা সমাধানের যথেষ্ট স্কোপ আছে, এই স্কোপটা আমার অন্য কারো এই চান্সটা দেওয়া যাবে না। অনেক ধন্যবাদ ভাই আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আবার কখনো আপনার সাথে আবার কথা বলার সুযোগ হবে। থ্যাংক ইউ। দ্য পোস্ট মনে আপনারা লেখেন, দ্য পোস্টকে থ্যাংক ইউ। মানে আমি সাধারণত এই ধরনের অনুষ্ঠানে আসবার আমার সুযোগ হয়নি কখনো। এমনি হয়তো ছোটোখাটো কথা হয়েছে বিভিন্ন সময়, এরকম দীর্ঘক্ষণ কথাবার্তা হয়নি। আপনাদেরকে একদম আন্তরিক মোবারকবাদ আর কি। অনেক ধন্যবাদ।